অপূর্ব। উপরের দিকে যদি তাকান তাহলে ঠিক বেলুর মঠের কথা আপনাদের মনে পড়ে যাবে। আগে মোষ বলি হতো, তারপর ছাগ বলি হতো, কাটা মুন্ডু ডেকে উঠেছিল। এরম মাথাগুলো কেটে যখন ঠাকুরের সামনে দেয়। সামনেই রয়েছে গর্ভগৃহ, আর গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। আর প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন থেকেই কিন্তু এই পুজো শুরু হয়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও আসেনি, শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমি সত্যি দুঃখিত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 100 নয়, 200 নয়, 300রও বেশি বছর ধরে চলে আসা এক পুজোর। এই পুজোটা দুর্গাপুজোর মতো কিন্তু 4 দিন ধরে হয়। আজকে হলো মহাষষ্ঠী। কোন পুজোর কথা বলছি? আমি বলছি হুগলি জেলার চুঁচুড়াতে অবস্থিত ধরমপুরের মা মহিষমর্দিনী পুজোর কথা। এই পুজোতে স্থানীয় বাসিন্দারা তো বটেই, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত এসে উপস্থিত হন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো এই মা মহিষমর্দিনী পুজো সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো। ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক হুগলি জেলার চুঁচুড়াতে অবস্থিত ধরমপুরের মা মহিষমর্দিনীর কাছে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি ফেরিঘাটের একদম সামনে। চুঁচুড়া যখনই যাই তখনই এই নৈহাটির থেকে ফেরিঘাট পার হয়ে চুঁচুড়া যাই। এর ফলে কি হয়, বড় মাকে একটু দর্শন করে নিতে পারি। তো চলুন লঞ্চে ওঠা যাক। তো টিকিটটা কেটে নিয়েছি, পার হেড 8 টাকা করে। বর্তমানে দাঁড়িয়ে আছি চুঁচুড়া ফেরিঘাটের ঠিক বাইরে। এখান থেকে মেন রোডে উঠে আমার ধরতে হবে অটো, টোটো বা ম্যাজিক গাড়ি, আর উঠে বলতে হবে মা মহিষমর্দিনী তলা। নেই হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট থেকে বেরিয়ে বাঁদিকে এই রাস্তাটা ধরে এখান থেকেও টোটো পেয়ে যাবেন। তাছাড়া সামনে গেলেই পড়বে মেন রোড, সেখানে অসংখ্য টোটো, অটো, তারপরে ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকে। আমি প্রতিবার সামনের থেকেই ধরি। হলো মেন রোড, এখানে আপনি টোটো, অটো আর ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। ডান দিকে থাকে ম্যাজিক গাড়ি। আচ্ছা, টোটো আমাকে নামিয়ে দিয়ে গেল রাস্তার এই মোড়ে। টোটো করে সময় লাগলো 10 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা। এবার সামনে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে 5 মিনিট মতন হাঁটলে পড়বে আজকে গন্তব্যস্থল। দেখতে পাচ্ছেন এরকম ব্যানার দিয়ে একটা গেট তৈরি করা হয়েছে। তো চলুন অগ্রসর হওয়া যাক। আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে ধরতে হবে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল, ধরে নামতে হবে চুঁচুড়া। চুঁচুড়া স্টেশনে নেবে টোটো করে আসতে হবে এই মহিষমর্দিনী তলা। তাই লোকেশনটার যে গুগল ম্যাপের লিঙ্ক আছে সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফলো করে চলে আসতে পারেন। এই সাইড দিয়ে আসলাম, মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম আজকে গন্তব্যস্থলে। এই যে মাঝখানে একটা পুকুর আছে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এই পুকুর ঘিরে চারিপাশে এরকম মেলাও বসে। মানে আজকের থেকে কিন্তু মেলা বসবে, প্রচুর স্টল বসেছে, যেমন একটা মেলায় বসে থাকে আর কি। আর মাঝখানে একটা পুকুর বসে, মানে পুকুর বসে বলছি, মাঝখানে একটা পুকুর আছে, সেই পুকুর ঘিরেই কিন্তু এই মেলাটা বসে। মানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব। উপরের দিকে যদি তাকান তাহলে ঠিক বেলুর মঠের কথা আপনাদের মনে পড়ে যাবে, তারই ধাঁচে কিন্তু তৈরি। আর মূল মন্দিরের ঠিক সামনে ডান দিকে রয়েছে দুর্গা দালান। এখানে কিন্তু বড়সড় করে দুর্গাপুজো করা হয়। আর তার ঠিক বাঁদিকে আছে আরও একটা মন্দির, আর এই মন্দিরে কোন কোন দেবদেবী অধিষ্ঠান করছেন সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। মানে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গর্ভগৃহ, আর গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। আর বলে রাখি আজকে ষষ্ঠী, তাও দিনের বেলা। আজকে কিন্তু পুরো ফাঁকা থাকছে, মানে ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আগামী দিন অর্থাৎ সপ্তমীর দিন পুরো এই চত্বর কিন্তু লোকে লোকারণ্য থাকবে। তো চলুন একবার মাকে সামনের থেকে দর্শন করি। আচ্ছা, দর্শন করা আছে, কিন্তু তার আগে যে সময়সূচি আছে পুজোর সেটি আপনাদের দেখিয়ে দিই। তো আগামী দিন অর্থাৎ আগামী দিন সপ্তমী, আগামী দিন দেখছেন সকাল 8:30 থেকে পুজো শুরু হবে। তারপরে 3রা জুন মহা অষ্টমী, সেদিন 6টা 36 থেকে
পুজো শুরু হবে। তারপরে হচ্ছে মহা অষ্টমী, পুষ্পাঞ্জলি সকাল 9:30। এই যে নবমীর দিন অর্থাৎ 4 তারিখে পুজো শুরু হবে 8টার থেকে, আর সবার শেষে মহাদশমীর পুজো 8:30, 5ই জুন। তো এই হলো সময়সূচি। এবার চলুন মাকে দর্শন করা যাক। আপনার নামটা? আমার নাম হিমাদ্রি শেখর ঘোষ। আমি 53 বছর সেক্রেটারি, 72 থেকে এই 2025 পর্যন্ত। তা এই যুগ যুগের ঠাকুর কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবো না আমরা। আগে মোষ বলি হতো, তারপর ছাগ বলি হতো, কাটা মুন্ডু ডেকে উঠেছিল। এরম মাথাগুলো কেটে যখন ঠাকুরের সামনে দেয়, হরিমোহন চট্টোপাধ্যায় ছিলেন ব্রাহ্মণ। হ্যাঁ, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। তার স্বপ্ন দিয়েছে যে মা এখানেতে বলি বন্ধ করো। সামনে ময়রা পুকুর, ওখান থেকে ঘট প্রতিষ্ঠা হয়, ঘট বিজয় হয়, ঠাকুরও বিজয় হতো। এখন গঙ্গায় নিয়ে যাচ্ছে, ছেলেরা একটু আনন্দ করে এর জন্যে। এই এই মন্দির আগে ছিল পুরনো, 77 সালে এই মন্দির আরম্ভ, নতুন মন্দির। হ্যাঁ, প্রায় 2.5 কোটি টাকা খরচা হয়েছে এই মন্দিরটা তৈরি করতে আমাদের। যে 53 বছর সেক্রেটারি থেকে আমার আউটপুট এটা যে চাঁদা তুলে এটা করেছি, বুঝছেন তো এই মন্দিরটা। হ্যাঁ, এই 4 দিনের পুজো। আজকে আরম্ভ হলো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মায়ের পুজো হয়। ভোগ হচ্ছে মালপো ভোগ মায়ের, অন্নভোগ মায়ের বারণ। জাগের হাঁড়ি মায়ের হয় না। হ্যাঁ, মায়ের এখানে মায়ের মালপো ভোগ হয়, প্রচুর মালপো হয়, রাত্রে দেওয়া হয়। আরেকটা কথা, যেটা হলো সন্ধি পুজো নাকি এখানে হয় না? না, সন্ধি পুজো হয় না মায়ের এখানেতে। এমনি 108 প্রদীপ জ্বালানো, সন্ধি পুজো হয় না, তাই তো। তিনি প্রতিষ্ঠা ছিলেন, তিনি হয়তো আমরা মানে আনুমানিক বলছি, ওনার হয়তো ছেলে মেয়ে ছিল না, ওই জন্যে মেয়ে জামাই এবং বড় ছেলে গণেশ ওনাকে নিয়ে এসে এই রূপ উনি প্রতিষ্ঠা করেছিলেন, বুঝেছেন তো। জামাই ষষ্ঠী, ষষ্ঠী, সপ্তমী আছে, নিত্য পুজো রেগুলার হয়। তার মূর্তি রয়েছে পাশে। হ্যাঁ, ওইটি নিত্য পুজো প্রত্যেকদিন দুবেলা হয়, মায়ের সব কিছু হয়। আর এই 4 দিনের জন্য এই ঠাকুর তৈরি হয় মায়ের। হ্যাঁ, বিরাট আবেগ, লক্ষ লক্ষ লোক, প্রচুর লোক আসে, প্রচুর লোক বাইরে থেকে আসে, প্রচুর লোক আসে। পশ্চিমবঙ্গে আরবারে তো কলকাতা থেকে প্রচুর ফ্যামিলি এসেছিলেন। এরকম পুজো অষ্টমীতে আপনার দণ্ডি খাটে প্রায় 1000-এর উপর, তারপরে ধুনো পোড়ানো। অষ্টমীর দিন বিকেল 3টে, 3:30 বেজে যায়, ভোর 6টা থেকে পুজো হতে হতে। বিরাট দিয়ে ইনি তো ঠাকুরমশাই অসুবিধা। আমাদের 5-6 জন ব্রাহ্মণ থাকে, একজন ব্রাহ্মণে হয় না পুজো, বুঝলেন তো। ইয়েতে লোকে অনেকে উপহাস্য করে, বলে না মা যা যা চাইলে দেয়। যেমন আপনাকে বলছি, রিসেন্ট মা এই মন্দিরটা বন্ধ করে দিয়েছিলাম রাগারাগি করে। আমি 14 সালে জুলাই, সত্যি ঠিক জুলাই মাসে মা আমাকে বলছে, ঘুমে, মাকে রূপ দেখিনি আমি কোনোদিন, কিন্তু স্বপ্নে মা বলেছে যে মন্দির আরম্ভ কর। কীভাবে মন্দির, এই মানে এই দুর্গা, শিব, কালী, নাট মন্দির এগুলো কী করে করবো, পুকুর ধারটা বাঁধাতে খরচা হয়েছে। তা তখন মা বলছে তুই আরম্ভ কর না, আমি তো আছি। তা জানি না 1 বছরের ভেতর লক্ষ লক্ষ টাকা মানে কোথা থেকে এসছে আমিও জানি না। মা এই ডিসেম্বর মাসে একটা স্বপ্ন দিয়েছিল যে মাকে ঘুম থেকে উঠে, মা তোমার চরণে কোটি কোটি নমস্কার মা। তা মা বলছে যে আমার চরণ পাবি কোথায়? হ্যাঁ, চরণ প্রতিষ্ঠা করার ব্যবস্থা কর। হ্যাঁ, মানে রূপ দেখিনি, মানে বলছে তারা, খালি তারা বলেই ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু বলেনি। ওই তারাপীঠের মতন অষ্টধাতুর চরণ প্রতিষ্ঠা হলো। ওইটা কালীঘাটেতে যাচ্ছিল, যিনি করেছেন কালীঘাট, ওখানে না দিয়ে আমাদের দিয়ে দিলেন। অষ্টধাতু, প্রচুর দাম ওই চরণটি, এই নতুন প্রতিষ্ঠা হলো। মানে লোক নমস্কার করতে পারে না তো, ঠাকুর ছুঁতে পারে না তো,
মা এই তারাপীঠে যেরকম চরণ আছে ঠিক ওই 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 এক সাইজ এক জিনিস। নতুন প্রতিষ্ঠা হয়েছে মায়ের স্বপ্নাদেশে, এমনি হয়নি। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আসে এবার প্রতিমার ক্ষেত্রে। এখানে দেখতে পাবেন মা মহিষমর্দিনী কিন্তু তার পরিবারের সকল সদস্যকে নিয়ে নেই। এখানে ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেব এবং বাদিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এখানে কিন্তু কার্তিক ঠাকুর বা মা সরস্বতী, মা লক্ষ্মী অনুপস্থিত। মায়ের ডান পাশে আছেন বজরংবলী, এই যে, আর এপাশেও কিন্তু বজরংবলীর বিশাল বড় একটা বিগ্রহ আছে। আরও একটা কথা বলে দিই, এই যে বিশালাকার প্রতিমা দেখছেন মা মহিষমর্দিনীর, এটি কিন্তু এই 4 দিন পুজো করা হয় বা পূজিত হন। কিন্তু অন্য দিন অর্থাৎ নিত্য দিনে পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা বিগ্রহ আছে, এই বিগ্রহে পুজো দেওয়া হয়। এই যে ছোট করে একটা বিগ্রহ আছে। এই যে প্রতিমা দেখছেন এটি কিন্তু দশমীর দিন বিসর্জন হয়ে যায় গঙ্গায়। বেশ উঁচু কিন্তু এই মাতৃ প্রতিমা, একটা এরকম শ্বেত পাথরের বেদির উপর তিনি বিরাজমান। তো মায়ের মাথায় যে মুকুটটি দেখতে পাচ্ছেন সেই মুকুটটি কিন্তু বেশ বড়, প্রায় 2 থেকে 2.5 ফুট বা 3 ফুট মতো তো হবেই এই যে মুকুটটা। আর মায়ের পিছনে যে চালচিত্রটি দেখতে পাচ্ছেন এই চালচিত্রটি কিন্তু বেশ কালারফুল। আর একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মুখশ্রী দিয়ে সাজানো আছে। খুব সুন্দর কিন্তু এই চালচিত্রটি। জানতে পারলাম এই প্রতিমা আগে স্নানযাত্রা পর্যন্ত থাকতেন, তারপরে স্থানীয় একটা পুকুরে বিসর্জন হতো, কিন্তু এখন দশমীর দিন পুজোর পরে বিসর্জন দেওয়া হয় আর বিসর্জন হয় মা গঙ্গায়। আর প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন থেকেই কিন্তু এই পুজো শুরু হয়। জামাই ষষ্ঠীতে মেয়ে তার বাপের বাড়ি যেমন তার স্বামী তার বড় ছেলেকে নিয়ে আসেন, ঠিক তেমন সেই রীতি মেনেই মাও কিন্তু তার নিজের বাপের বাড়িতে আসেন, অর্থাৎ এই ধরমপুরে আসেন। এই হলো মূল গর্ভগৃহ। তার ঠিক ডান পাশে এখানে ছোট্ট করে একটা বজরংবলীর মন্দির আছে। এই দেখুন কি সুন্দর, দেখুন একটা এরকম কাচের দরজা রয়েছে, সেখান থেকে সবাই দর্শন করছেন এই যে বজরংবলী। আর আরও একটা ভালো বিষয় যেটা হলো বজরংবলীর যে পিছনের দেওয়াল সেখানে বিরাজমান শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। এই খুব সুন্দর করে কিন্তু তৈরি করা। আচ্ছা, আপনাদের আগেই দেখেছিলাম শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মন্দিরের ঠিক সামনে ডান দিকে আরও 2টি মন্দির আছে। একটি হলো রাধাকৃষ্ণ মন্দির, এই যে এ পাশে। তো চলুন আগে রাধাকৃষ্ণকে দর্শন করে নিই। আচ্ছা, এখানে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ, আর বিগ্রহ কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। রাধাকৃষ্ণের দুপাশে আছেন গৌরনিতাই, এই আর রাধাকৃষ্ণের ঠিক সামনেই বিরাজমান প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই আছে কালী মন্দির এবং একটি শিব মন্দির। তো দেখতে পাচ্ছেন সামনেই আছেন মা কল্যাণেশ্বরী। কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত মায়ের এই বিগ্রহ অপূর্ব সুন্দর। আর পদতলে শায়িত অবস্থায় আছেন দেবাদিদেব মহাদেব। মায়ের দুপাশে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী। কল্যাণেশ্বরীর ঠিক পাশেই আছে একটি শিবলিঙ্গ, আর তাদের মাঝখানে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের শ্বেত পাথর দ্বারা নির্মিত একটি বিগ্রহ। অপূর্ব লাগছে কিন্তু। মন্দিরের বাঁদিকে একটা পুকুর আছে, এই সেই পুকুর যেখান থেকে ভক্তরা স্নান করে দণ্ডি কেটে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং পুজো দেন। আর এই পুকুরটা কিন্তু বেশ বড়।
আর আগেই বললাম পুকুরটাকে ঘিরে চারিপাশে দোকানপাট বসেছে, আর পুকুর ঘিরে কিন্তু প্রচুর লাইটিংয়ের ব্যবস্থাও করা আছে। একদম সামনে দেখতে পাচ্ছেন আর এখন লাইটের বোর্ড রয়েছে, রাতের বেলা যখন জ্বলে উঠবে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। রাখি আজকে কিন্তু মন্দিরটা ফাঁকা দেখলেন, আজকে ষষ্ঠী, কিন্তু সপ্তমীর দিন থেকে এই মন্দির আর মন্দিরের আশেপাশের চত্বর পুরো লোকারণ্য থাকে, ঠিক আছে, যেটা জানতে পারলাম এখানকার বাসিন্দাদের কাছ থেকে। তো এই ছিল শতাব্দী প্রাচীন মা মহিষমর্দিনী পুজো। মহিষমর্দিনী পুজো সম্পর্কিত সমস্ত ইতিহাস, সময়সূচি সব কিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।